আসসালামু আলাইকুম। এসএসসি 27 অর 28 ব্যাচ তোমরা যারা এখন 9-10 এ আছো, বিশেষ করে যাদের পিটেস্ট পরীক্ষা শেষ হয়েছে, তো পিটেস্ট পরীক্ষার কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা এবং সামনে এসএসসি পরীক্ষা। অর্থাৎ তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো তাদের জানুয়ারিতে এসএসসি পরীক্ষা ঘোষণা দিচ্ছে যে জানুয়ারিতে এসএসসি পরীক্ষা হবে। তো তোমাদের আর কিন্তু বেশি সময় নাই। তো তোমাদের যারা বেসিকে দুর্বল আছো, যারা ইংলিশ সেকেন্ড পেপার এখনো কিছুই পড়ো নাই, টেস্ট পরীক্ষা, ক্লাস 9 এর পরীক্ষা, ক্লাস 9 এর যে পরীক্ষা হয়েছে সেটাতে জাস্ট মানে এমনি এমনি পাস করে আসছে, এরকম ভাবে যারা ট্যাগ কোয়েশ্চেন মোটে হাত দেও নাই, তাদের জন্য আজকে ট্যাগ কোয়েশ্চেনের একটা প্রিমিয়াম ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ক্লাসটা করলে তোমার ট্যাগ কোয়েশ্চেনে পাস হবে, একটা নাম্বার কমবে না। তো কথা না বাড়িয়ে চলো আমরা ট্যাগ কোয়েশ্চেনের আজকে ক্লাসটা করি। তো ভাই প্রথমে বুঝি যে ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি। আমরা জানি ট্যাগ মানে জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন মানে প্রশ্ন। অর্থাৎ আমরা একটা বাংলা কথাই আমরা যখন প্রশ্ন জুড়ে দেব সেটা ট্যাগ কোয়েশ্চেন। যেমন একটা উদাহরণ দিই, যে আমি আজকে স্কুলে যাব, আমি স্কুলে যাব, একটা বাংলা কথা, এটা একটা কথা, অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। তো এখন যদি বলি লাস্টে প্রশ্ন জুড়ে দিই, তাই না, আমি আজকে বাড়ি যাব, তাই না, তাই না প্রশ্ন জুড়ে দিচ্ছি, এইটা হলো ট্যাগ কোয়েশ্চেন। অর্থাৎ আমার একটা ওরকম আমি এরকম একটা বাংলা বাক্য দেওয়া থাকবে, আমাকে এই ট্যাগটা বের করতে হবে। অর্থাৎ বাংলা না, ইংরেজি বাক্য দেওয়া থাকবে, এর ট্যাগটা বের করতে হবে। ঠিক আছে? তো তাই না, এখানে ট্যাগ কি হবে, তাই না, বা খাইনি, এরকম। জাস্ট 2-3টা নিয়ম দেখবা, তোমার ট্যাগ কোশ্চেনের মূল পয়েন্টটা ধরতে পারলে তোমরা সব পারবা। দেখো মূল পয়েন্টটা আগে ধরে নাও, বুঝো, ভালো ভালো করে বোঝো যে ট্যাগ কোশ্চেনে 3টা কাজ করবো, মাত্র 3টা। কয়টা কাজ করবো? 3টা কাজ করবো। প্রথম কাজটা করব আমরা, প্রথম কাজটা করব, এখানে আছে, তারপর আমি লিখে দিচ্ছি যে আমরা বাক্য থেকে সাহায্যকারী ভার্ব খুঁজে নেব। এইচ ভার্ব মানে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব খুঁজে নেব। যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, থাকলে, না থাকলে ডু, ডিড, ডাজ নেব। ঠিক আছে? না থাকলে ডু, ডিড, ডাজ নেব। তো প্রথম নম্বর পয়েন্ট এটা। দ্বিতীয় নম্বর পয়েন্টে আমার দেখতে হবে ওই বাক্যে কোনো নেগেটিভ শব্দ আছে কিনা। যদি নেগেটিভ শব্দ না থাকে তাহলে এন অ্যাপোস্ট্রফি টি নেব। কখন? যদি না থাকে, যদি নেগেটিভ না থাকে। ঠিক আছে? 3 নম্বরে আমাকে আমার যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন রূপ নেব। অর্থাৎ সাবজেক্টে যদি প্রোনাউন থাকে তাহলে আমার প্রোনাউন নেওয়া লাগবে না, ওইটাই নিব। আর যদি সাবজেক্টে কোনো নাউন থাকে তাহলে সেটা তুমি তার প্রোনাউন করবো। ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? সাবজেক্টের প্রোনাউন নেব। এই 3টা পয়েন্ট যদি তুমি ধরে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার ট্যাগ কোশ্চেনে কোথাও ঝামেলা হবে না। এখানে রোলে দেখছো লেখা আছে না বোধক থাকলে হ্যাঁ বোধক। অর্থাৎ যদি নেগেটিভ থাকে তাহলে আমার কোনো কিছু নেওয়া লাগবে না, শুধু হ্যাঁ বোধক মানে শুধু সেই অক্সিলারি ভার্বটা নেবো, আর কিছু নেবো না। অর্থাৎ নেগেটিভ থাকলে হ্যাঁ বোধক নেবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ নেবো। আর হ্যাঁ বোধক থাকে তাহলে না বোধক করতে হবে। এগুলো তোমার এখন দেখার দরকার নাই। কিন্তু দেখো যারা মানে একেবারে ইংরেজির দুর্বল, যারা সাহায্যকারী ভাব কি তারা চেনে না, তাদের জন্য এখানে কোড দেওয়া আছে, এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাড ডু ডিড আছে, এগুলো যেগুলো আছে এগুলো সব সাহায্যকারী ভাব। ঠিক আছে? রোল 2 তে বলা হয়েছে সাহায্যকারী ভাব নিতে হবে। তো আমরা সাহায্যকারী ভাব এই যে এখানে লিখছি, সাহায্যকারী ভাব খুঁজে নিতে হবে। না থাকলে ডু ডিড ডাজ, তবে যদি না থাকে তাহলে ডু ডিড ডাজ নিতে হবে। এখন প্রশ্ন হলো ডু কখন, ডিড কখন, ডাজ কখন। সবাই হয়তো জানো তোমরা যে ডাজ যখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে, ঠিক আছে, আর ডিড নেব কখন, ভি টু থাকলে, ডু নেব কখন,
ভি অন থাকলে, ভি অন মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, তো রুল থ্রিতে সাবজেক্টের প্রোনাউন নেব। সাবজেক্টের প্রোনাউন, এখন প্রোনাউন অনেকেই প্রোনাউন চেনে না, অনেকেই এখন আসছে প্রোনাউন চেনে না, তাদের জন্য প্রোনাউনের একটা কোড দেওয়া আছে, এখানে তোমরা দেখে নেবা। এইগুলো এখান থেকে না দেখলে একটু লাস্টে আছে, সেগুলো তোমরা দেখে নেবা। তারপরে দেখি আমরা, তারপরে কি আছে। তো ভাই আমাদের টেক কোয়েশ্চেন রুল শেষ, এবার জাস্ট সাপোর্টিং কিছু রুল আছে সেগুলো দেখতে হবে। তো এখন আমাদের এই টেক কোয়েশ্চেনের উত্তর তুমি দাও যে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তো এইটা ট্যাগ কোয়েশ্চেনের উত্তর আমাকে তুমি বলো, দেখি পারি কিনা আমরা। দেখো দেখো এই তিনটা রুলের কথা বলা হয়েছে না। তো প্রথম রুল কি বলছে, সাহায্যকারী ভার্ব খুঁজে নেব। এখন আমরা খুঁজি সাহায্যকারী ভার্ব কোনটা, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তো আমরা যে প্রথম সাহায্যকারী ভার্বের একটা কোড দিয়েছিলাম এম ইজ আর, তাহলে ইজটা হলো সাহায্যকারী ভার্ব, তার মানে এই ইজটা আমার সাহায্যকারী ভার্ব। একেবারে দেখো বেসিক থেকে বোঝাচ্ছে, এটা ক্লাস করলে যারা ভালো স্টুডেন্ট তাদের রিভিশন হয়ে যাবে, আর যারা একটু দুর্বল আছে তাদের একেবারে মানে বেসিক থেকে শেখাচ্ছে কিন্তু। তো ইজটা সাহায্যকারী ভাব, তাহলে আমাকে সাহায্যকারী ভাব খুঁজে নিতে হবে, তো ইজ নিলাম। আরেকটা জিনিস খেয়াল করবা, এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ট্যাগ কোশ্চেনের উত্তরে একটা অক্ষর তুমি বড় হাতে দিতে পারবা না, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কোনো অক্ষর লিখতে পারবা না। আর লাস্টে এই যে কোয়েশ্চেন মার্ক যে না থাকে তাহলে তোমার উত্তর ভুল ভুল, বুঝছো? তো আমরা ইজ নিলাম। এবার এন অ্যাপোস্ট্রফি টি নেব যদি নেগেটিভ না থাকে। তো আমরা দেখি এখানে নেগেটিভ আছে কিনা, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নাই। এখন ভাই প্রশ্ন করতে পারো যে নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, সেগুলো তোমরা জানি না, সেগুলোর একটা চার্ট দেওয়া আছে, তোমাকে দেখাচ্ছি দাঁড়াও। তো আমরা এখান থেকে আগে করে দেখি। তো এখানে নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি, এন অ্যাপোস্ট্রফি টি নিলাম, ইজেন্ট। ঠিক আছে, ইজেন্ট নিছি। তারপরে এবার কি নেব, সাবজেক্টের প্রোনাউন নেব। সাবজেক্টটা কই, এই যে ভার্বের আগেই সাবজেক্ট থাকে। একটা সেন্টেন্সের মূল কাঠামো কিন্তু এরকমই, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব যদি প্রয়োজন হয় অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্ব, তারপরে তোমার অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যা হতে পারে। ঠিক আছে, তো সাবজেক্ট বলতে যে প্রথমে আসবে এমন কোনো কথা না, প্রথমে কিন্তু তোমার হলো বিভিন্ন প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলো দিতে পারে। ঠিক আছে, থাক ওটা নিয়ে আমাদের মূল কথা না, মূল কথা এখানে। তাহলে ইজেন্ট, এখানে সাবজেক্ট প্রোনাউন থাকে। সাবজেক্ট কি আছে, হি, হি নিজে একটা প্রোনাউন, কারণ প্রোনাউনের একটা কোড দেখাছিলাম না ওখানে, হি, হিম, হিজ, হিটাকে একটা প্রোনাউন। আর প্রোনাউন যারা চিনো না, যারা অক্সিলারি ভার্ব চিনো না অর্থাৎ হেল্পিং ভার্ব চিনো না, তারা ওই কোড থেকে দেখে নিবা। ঠিক আছে, তো আগে ভিডিওটা পজ করে কোড থেকে একবার দুবার পড়ে না, তবে তো ইনশাল্লাহ তোমাদের কোনো ঝামেলা হবে না। তো ইজেন্ট নিলাম, তারপরে হি, এই হিটা কি বড় হাতে রয়েছে, তুমি কি বড় হাতে দিবা? দিবা না, ছোট হাতে দিবা, ইজেন্ট হি। ঠিক আছে, তাহলে ট্যাগ কোশ্চেনের কোর পয়েন্ট যদি তুমি বুঝতে পারো, এখন তুমি সব পারবা। ট্যাগ কোশ্চেন আরো কিছু রুল আছে, আমরা সেটা দেখি। যে ভাইয়া এখন আমার তুমি বলো যে তুমি সাহায্যকারী ভাব খুঁজে নিচো। ঠিক আছে, খুঁজে নিচো, যদি সাহায্যকারী না থাকে তখন তুমি কি করবা, দেখো একটা আছে হি রিডস বুক। তো এই সেন্টেন্সটাই তোমার সাহায্যকারী ভার্ব কি আছে, মনে করো এম, ইজ, আর, অজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো কি আছে? নাই। তখন কি করব, আমরা সাহায্যকারী ভার্ব ডু, ডিড, ডাজ দেব। তো কথা হলো ভি অন থাকলে ডু, ভি টু থাকলে ডিড, আর এস বা ইএস থাকলে ডাজ। তো এখন দেখি আমরা সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্ট পাইছি। তো ভার্বের লাস্টে কি আছে, এস বা ইএস আছে না, অর্থাৎ এটা সিঙ্গুলার। ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার থেকে ডাজ ভার্বকে গ্রহণ করে। তো এখানে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে কি নেব, ডাজ নেব। এবার তোমার এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নাই। নেগেটিভ ওয়ার্ড না থাকলে এখানে এন অ্যাপোস্ট্রফি টি নেব, ডাজেন্ট নিছি। ঠিক আছে, এবার হি, সেই হি। ঠিক আছে, তো ভাই এখন তোমাদের আমি কিছু নেগেটিভ ওয়ার্ডের তালিকা, নেগেটিভ ওয়ার্ড করা শেখাই, সেটা যদি শেখাই সেটা কই।
এই যে এইখানে আছে, এবার লাস্টে আছে মানে এই যে এখানে ভালো করে দেখো, এই জিনিসটা তোমাদের লাগবে। এই যে নো, নট, নান, নোয়ান, মুখস্থ করো। নো, নট, নান, নোয়ান, নেভার, নোবডি, নাথিং, হার্ডলি, সেলডম, বেয়ারলি, রিয়ালি, স্কার্সলি, নেইদার, ফিউ, লিটল। এখানে উল্লেখ হচ্ছে এই ফিউটা তোমার, ফিউটা নিজে একটা নেগেটিভ, বাট যখন এ ফিউ থাকবে তখন কিন্তু এটা নেগেটিভ না, বুঝছো? ঠিক সেরকম ভাবে লিটল, লিটল নিজে একটা নেগেটিভ, কিন্তু এ লিটল থাকলে, আ লিটল থাকলে তোমার সেটা নেগেটিভ না, ঠিক আছে? তাহলে এগুলো মুখস্থ করো। নো, নট, নান, নো ওয়ান, নেভার, নোবডি, নাথিং, হার্ডলি, সেলডম, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, নেইদার, ফিউ, লিটল। এইগুলো কি আমার নেগেটিভ শব্দ, বুঝছো? তো নেগেটিভ শব্দ নাম মুখস্থ করলে তুমি কিন্তু এখানে এখানে ধরা খেয়ে যাবা, ঠিক আছে? এখানে তোমার নেগেটিভ শব্দের মধ্যে আছে, যেমন দেখো একটা আছে যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ বার্কিং ডগ সেলডম বাইটস। তো এইটা ট্যাগ কোশ্চেন করো তোমরা, কি হবে? তো দেখো এখানে আগে ভাব খোঁজো, এ বার্কিং ডগ, এই পর্যন্ত আমার সাবজেক্ট, সেলডম বাইটস, এই বাইটস আমার ভার্ব, বাইটস এর লাস্টে কি আছে? এস আছে। তো এস বাই এস থাকলে সেটা কি? ডাজ। এখানে ডাজ দিলাম। এইবার দেখো এখানে নেগেটিভ শব্দ আছে, দেখো তো নেগেটিভ শব্দ, এই যে সেলডম, সেলডম এখানে আছে না? তাহলে কি আমি এখানে নট এন অ্যাপোস্ট্রফি নেব? নিব না, তাহলে ডাজই নেব। এবার সাবজেক্ট, সাবজেক্ট এ বার্কিং ডগ, এ বার্কিং ডগের পরিবর্তে বসে ইট। কেন বসে? সামনে আমি লাস্টে, আমরা আগে ভার্বের কাজটা শেষ করে নিই, ঠিক আছে? তো আমরা দেখলাম যদি আমরা সাহায্যকারী ভার্ব না পাই তখন ডু ডিড ডাজ নেব, অর্থাৎ আমরা প্রথম নিয়মটা আমাকে ক্লিয়ার। প্রথম নিয়মে আর কোনো ঝামেলা হবে? হবে না। তো প্রথম নিয়মে যদি এখানে এখানে বুক রিডস না দিয়ে যদি শুধু থাকতো রিড, হি রিড বুক, তার মানে সে বই পড়েছিল। এই রিডটা কিন্তু এখানে ভি2, কারণ কি দেখো যদি ভি1 হতো তাহলে এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এস যুক্ত থাকতো। যেহেতু এখানে এস যুক্ত নাই তার মানে এটা ভি2 আছে, ঠিক আছে? তার মানে ভি2 থাকলে কি আসবে? এখন ডিড বসবে, ডিডেন্ট, হি, বুঝছো? তার মানে আমরা এই যে হি ইজ না দিয়ে যদি আমরা বলি হি ওয়াজ, হি ওয়াজ, তাহলে তখন ওয়াজ নেব, বুঝছো? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমাদের একটা সাবজেক্ট, একটা সেন্টেন্স দিলে যে সাহায্যকারী ভার্ব খুঁজে বের করতে হবে অথবা ডু ডিড ডাজ নিতে হবে, মানে ভার্ব নেওয়ার পালা শেষ। এবার এর সাথে এন অ্যাপোস্ট্রফি টি নেব। এন অ্যাপোস্ট্রফি টি কখন নেব তাও আমরা দেখলাম, কিন্তু এবার প্রশ্ন হলো ভাইয়া যে আমার কাছে আছে যে আগে সেন্টেন্সে দিই হি ইজ পোলাইট, সে ভদ্র। তো এইটা যখন আমরা ট্যাগ কোশ্চেন করব তখন দেখা গেছে কি যে আমরা ইজেন্ট হি নিছি, তাই না? ইজেন্ট হি নিছি। এইবার ভাই প্রশ্ন হলো যে এই ইজেন্ট এন অ্যাপোস্ট্রফি টি নিলাম সবসময় কি এই নিয়মে? তো এই যোগ করাটা আমাদের শিখতে হবে। কিভাবে যোগ করব ভালো করে বুঝতে হবে। এই যে কয়টায় তোমার মুখস্থ করা লাগবে, যে মুখস্থ করো ইজ নট, ইজ ইজ প্লাস নট কি হয়? ইজেন্ট, ইজেন্ট। আর মুখস্থ করতে হবে মাত্র কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা মুখস্থ করে যথেষ্ট। ইজ প্লাস নট ইজেন্ট, এরকম ভাবে সবকটা নিয়ম চলবে। আমরা যদি এখন বলি হ্যাড, হ্যাড প্লাস নট হ্যাডেন্ট, সেই হ্যাডটা দেবো, এনঅ্যাপোস্ট্রফি দেবো, মানে এটা সাধারণ নিয়ম। কিন্তু এক্সেপশনাল কিছু নিয়ম আছে, যেমন দেখো এম প্লাস নট যোগ করলে এই নিয়ম অনুসারে কি হতো? অ্যামেন্ট হওয়ার কথা না? অ্যামেন্ট হওয়ার কথা না, কিন্তু অ্যামেন্ট হবে না। এখানে হবে দুইটা হয়, একটা এক গ্রামার অনুসারে তোমার এ আই এন অ্যাপোস্ট্রফি এইন্ট হয়, আর তোমার স্ট্যান্ডার্ড যে মানে সবচেয়ে ভালো যেটা দিলে ভালো হবে সেটা হলো আর এন, আর দিয়ে এন অ্যাপোস্ট্রফি টি, এই যে আর এন, ঠিক আছে? এম প্লাস নট সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে মানে আধুনিক গ্রামারে তুমি আর এন দিবা, ঠিক আছে? এবার ক্যান, যদি তোমরা ক্যান প্লাস নট দিতে লিখ, ক্যান প্লাস নট, ক্যান প্লাস নট তো নিয়ম অনুসারে কি হওয়ার কথা ছিল?
নিয়ম অনুসারে তোমার হওয়ার কথা যে ক্যান এন্ড অ্যাপোস্ট্রোফি টি, এটা হওয়ার কথা নিয়ম অনুসারে। কিন্তু এখানে এক্সেপশনাল যেটা হলো সেটা দুইটা এন দেওয়া লাগবে না, একটা এন দিতে হবে, তাহলে সি এ এন অ্যাপোস্ট্রোফি টি, কান্ট। বুঝছো? তো তোমার এখানে সব করা হবে ইজের নিয়মে, সব করা হবে ইজের নিয়মে, অর্থাৎ ইজের নিয়মে আমার বাকি যে ভার্বগুলো আছে সেইগুলো হবে, কিন্তু তিনটা ভার্ব আলাদা হবে। সেটা হলো এম প্লাস নট আরেন্ট হবে, আর ক্যান প্লাস নট কান্ট হবে, আর একটা হলো উইল প্লাস নট ওন্ট হবে। দুটো আছে এখন। আরেকটা হবে কি, এই যে উইল প্লাস নট, উইল, দেখো ভাই, উইল প্লাস নট নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল কি, উইল নট হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না, কিন্তু হবে না, এটা হবে তখন ওন্ট, ডব্লিউ ও এন অ্যাপোস্ট্রোফি টি থাকবে, ডব্লিউ ও এন অ্যাপোস্ট্রোফি টি, ওন্ট। এবার শ্যাল প্লাস নট, শ্যাল প্লাস নট ঠিক সেরকম, তাহলে মুখস্থ করবা কোনটা কোনটা, যে মনে রাখবা সবকটা নিয়ম ইজের নিয়মে, ইজের নিয়মে, আর সবকটা ভার্বের নিয়ম, শুধু আলাদা কোনটা, এম উইল ক্যান শ্যাল, এম উইল ক্যান শ্যাল, বলে এম উইল ক্যান শ্যাল, এইটা এই চারটে আলাদা মুখস্থ করতে হবে এবং সবকটা ইজের নিয়মে করবে। বুঝছো? ওই যে আমাদের বইতে যে একটা তালিকা দেওয়া থাকে, ও তালিকা আমার পড়ার দরকার নাই। আমার টেকনিক অনুসারে শিখলাম কি, যে সকল ভার্বের সাথে যখন আমরা এন অ্যাপোস্ট্রোফি টি যুক্ত করব, এই নিয়মে করবো, অর্থাৎ সেইটা দিব, তবে এন অ্যাপোস্ট্রোফি টি দেবো, তাই না? কিন্তু এম প্লাস নরের ক্ষেত্রে আর এন দেবো, আর ক্যান প্লাস নরের ক্ষেত্রে কান্ট দেবো, উইল প্লাস নরের ক্ষেত্রে ওন দেবো, আর শ্যাল প্লাস নরের ক্ষেত্রে শ্যান দেবো। শ্যান বানানোটা ঠিক আছে, তোমরা দেখে নিয়ে নি, এইচটা না হতে পারে, হতেও পারে, তোমরা দেখে নিয়ে নি, ঠিক আছে? ভাইয়ের মনে পড়তেছে না এখন, ঠিক। যাই হোক, শ্যাল প্লাস নট শ্যান্ট হবে। তো আমরা ভার্ব, আমাদের যে ভার্বটা ঠিক করার কথা, ভার্বটা আমরা ঠিক করে ফেললাম। তো এইবার কাজ কি, এবার আমরা সাবজেক্টের প্রোনাউন, এই এন অ্যাপোস্ট্রোফি টি নেব, কিভাবে নেব তাও দেখলাম। এবার সাবজেক্টের প্রোনাউন নেব। এখানে আরেকটা ক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে, সেটা হলো এই যে কিছু এরকম সংক্ষিপ্ত সাবজেক্ট এবং ভার্বের সংক্ষিপ্ত সংমিশ্রণ দিবে, তখন তোমার বুঝতে সমস্যা হবে যে এর মধ্যে কোনটা কি। এই যে আই অ্যাপোস্ট্রোফি এল এল, তার মানে আই অ্যাপোস্ট্রোফি এল এল মানে কি, আই উইল হতে পারে, আই শ্যাল হতে পারে, তুমি যে কোনো একটা ধরে করলেই উত্তর হবে, ঠিক আছে? তো উইল, উইল আর ক্ষেত্রেও বসে, শ্যালের ক্ষেত্রে শ্যাল আর ক্ষেত্রেও বসে। যাই হোক, আই প্লাস আই অ্যাপোস্ট্রোফি ডি, এরকম থাকলে তুমি কি বুঝবা, এরকম থাকলে বুঝবা কি, আই হ্যাড আছে অথবা আই উড আছে। আই হ্যাড কখন, হ্যাড এর পরে যখন একটা ভি থ্রি থাকবে, তখন বুঝবা এইগুলো, এটা পরে দেখো আই ডি গো, এরকম যদি থাকে, তার মানে এটা বুঝতে হবে এই ডিটা উড, কারণ উডের পরে ভি ওয়ান বসে, উড একটা মডাল অক্সিলারি ভার্ব না, আর প্রত্যেকটা মডাল অক্সিলারি ভার্বের পরে ভি ওয়ান বসে, এই গো দিলাম ভি ওয়ান। বুঝছো? যদি এখানে থাকতো আই অ্যাপোস্ট্রোফি ডি ডান দ্য ওয়ার্ক, এবার দেখো তো আই হ্যাড ডান, এবার কিন্তু হ্যাড হবে, এবার কিন্তু উড হবে না, কারণ আমরা জানি পারফেক্টের গঠনে আছে হ্যাড প্লাস ভি3, তার মানে হ্যাড এর পরে ভি3 বসবে, ঠিক আছে? তাহলে আই হ্যাড ডান, এটা তুমি বুঝতে পারছো, আই অ্যাপোস্ট্রোফি এম মানে আই এম, হি অ্যাপোস্ট্রোফি এস মানে হি ইজ, দে অ্যাপোস্ট্রোফি আর ই, তার মানে দে আর, এটা নিয়ে তোমাদের ঝামেলা হবে না। আর এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ে আছে নাইম প্লাস, এগুলো লাগবে না তোমার। এবার আমরা সামনে চলে যাই, এবার আমাদের মূল কাজ সাবজেক্টের প্রোনাউন নেব। এখন কোন সাবজেক্টের প্রোনাউন কোনটা নেব সেটা আমরা এখন দেখব। প্রথমে আসি উই দিয়ে, দেখি তো। চলো, তো প্রথমে আসি আমরা উই দিয়ে। এখন আমরা কোন ক্ষেত্রে উই বসাবো সেটা দেখো। তারপরে এই দুটোর কাজ আমাদের কি শেষ, এই দুটো মুছে দিলাম। শুধু একটা কাজ করতে হবে, এখন সাবজেক্টের প্রোনাউন নিব। এটা শেষ করার পরে আমরা
প্রচুর পরিমাণে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। বোর্ড কোয়েশ্চেন সলভ করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করো, দেখো ট্যাগ কোয়েশ্চেন যদি পাসে পাস না তখন আমারে বলবা। তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, ট্যাগ কোয়েশ্চেনে তুমি পাসে পাস পাবা তো পাবাই, স্যার তোমার একটা নাম্বার কাটতে পারবে না, ঠিক আছে? তো সাবজেক্টের প্রোনাউন নিব। তো আমাদের প্রোনাউন কিছু কতিপয় প্রোনাউন আছে, যেমন উই, তারপরে দে, হি, সি, ইট, তাই তো? দে, হি, সি, ইট। কখন কোনটা নেব? আমাদের সাবজেক্টে যদি আমার প্রোনাউন দেওয়া থাকে তাহলে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু কিছু ক্ষেত্রে তোমার প্রোনাউন দেওয়া থাকবে না। যেমন তোমার দেওয়া আছে যে, একটা উদাহরণ দিই, যেটা ধর মানি, মানি ইজ নট, মানি ইজ ইম্পর্টেন্ট, নেসেসারি, NECCESS, মানি ইজ নেসেসারি। তো এইখানে দেখো আমরা সাহায্যকারী ভার্ব পাইছো, নট নাই, তাহলে ইজেন্ট পাইছো, ইজেন্ট করতে পারছো। এবার এর পরে যে তুমি ভার্বটা নিবা, সেই ভার্বটা সরি, এর পরে যে তুমি একটা সেন্টেন্স, একটা প্রোনাউন নিবা, তো প্রোনাউন দিবা মানির প্রোনাউন। আর মানির প্রোনাউন কি বসবে সেটাই আমরা এখন শিখবো, ঠিক আছে? তো এটা তোমরা গেস করো, তারপর আমি বলতেছি। তো প্রথমে আছি আমরা উইন নিয়মে। উইন নিয়ম এখানে ভালো করে লেখা আছে, যদি এরকম জাতীয় শব্দ সাম, অল, এভরিবডি, নোবডি, সামবডি, নান, এরকম জাতীয় শব্দ থাকে, শুধু এই কয়টাই না, কিন্তু এরকম আরো থাকতে পারে। তো এরকম জাতীয় যদি শব্দ থাকে এবং এগুলোর পরে অপাস, এই অপাসটা ভালো করে খেয়াল করবা, শুধু এইগুলো থাকলে কিন্তু দে বসে, আর এইগুলোর পরে যদি অপাস থাকে, তার মানে মনে রাখবা কোনো কিছুর উপরে যদি অপাস থাকে, কোনো কিছুর পরে যদি অপাস যুক্ত থাকে, অপাস থাকে, যেমন সাম অফ আস, নাইদার অফ আস, আইদার অফ আস, এই যে কিছু, অর্থাৎ যদি কোনো কিছুর পরে অফ আস থাকে, অর্থাৎ কোনো এরকম জাতীয় কোনো কিছু, মানে কি আমি শর্টকাটে বলতেছি যে এরকম জাতীয় শব্দের পরে যদি অফ আস থাকে, তাহলে তোমার কিচ্ছু না, এই অফ আস দেখে তুমি এই আসের প্রোনাউন, আসের হলো সাবজেক্টিভ ফর্ম কে উই না, তো উই নিবা, ঠিক আছে? উই নিবা, তাহলে কোনো কিছু দেখবে না, অফ আসের দেখে তোমরা এই উই নিবা, অফ আস দেখে কি নিবা? উই নিবা, না থাকবে অফ আস থেকে উই নিবা। আর সাবজেক্টে যদি উই থাকে তো উই নেব, আর কোনো কথা না, নেব। এবার আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, যদি এন্ড যুক্ত সাবজেক্ট থাকে, এন্ড যুক্ত সাবজেক্ট, যেমন দেখো হি, শি এন্ড মি, তার মানে এন্ড যুক্ত সাবজেক্ট না এটা, এই সাবজেক্টে এন্ড যুক্ত সাবজেক্ট। তো এন্ড যুক্ত সাবজেক্টের মধ্যে যদি আমি থাকি, আমি থাকলে উই বসবে, আর আমি না থাকে যদি অন্য কেউ থাকে, যেমন তানভীর, তখন কিন্তু দে বসবে। তার মানে যেখানে আমি উপস্থিত আছি সেখানে তার প্রোনাউন নিতে হলে আমাদের কি করব? উই নেব। আর যদি আমি উপস্থিত না থাকি তাহলে কি নেব? দে নেব, বুঝছো? তো এন যুক্ত সাবজেক্ট থাকলে, আমরা কি নেব? দে নেব। কিন্তু যদি এর মধ্যে আই থাকে তাহলে উই বসে। আই, এখানে তো কিন্তু আগেবার মি দিছিলাম, মি কিন্তু আই হবে, বুঝছো? এবার তাহলে উইন নিয়ম শেষ, উইন নিয়ম কি আবার রিক্যাপ করো। উইন নিয়ম কি? উইন নিয়ম আমরা লিখলাম যে এরকম জাতীয় কোনো শব্দের পরে যদি অপাস যুক্ত থাকে তাহলে উই নেব, আবার যদি উই থাকে তো উই নেব, আবার যদি অ্যান যুক্ত সাবজেক্টের মধ্যে আমি থাকি তাহলে উই নেব, বুঝছো? তো এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। উই নিয়ে শেষ, উই শেষ। এবার দেটা কি? দে আর উই নিয়মে একই প্রায়। দেতে দেখো সাবজেক্ট যদি প্লুরাল হয়, অর্থাৎ আগে হি সেই নিয়মটা দেখাই। হি কখন দেখতে হবে সাবজেক্ট পুরুষ নাকি, দেখতে হবে সাবজেক্ট মানুষ নাকি অমানুষ। যদি মানুষ হয় তাহলে হি সির মধ্যে যে কোনো একটা বসবে, কোনটা বসবে? যদি পুরুষ হয় তাহলে হি, পুরুষ হলে হি, লেখায় আছে দেখো, পুরুষ হলে হি, এই যে সাবজেক্ট পুরুষ হলে হি আর সাবজেক্ট মহিলা হলে সি, বুঝছো? সাবজেক্ট পুরুষ হলে হি, সাবজেক্ট মহিলা হলে সি, সাবজেক্ট পুরুষ হলে হি, মহিলা হলে সি। প্রথমে দেখো সাবজেক্টটা আমার ছেলে আছে নাকি, এই ব্যক্তি আছে নাকি বস্তু আছে। যদি ব্যক্তি থাকে তাহলে হি সির মধ্যে একটা নেব, ঠিক আছে? কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আবার, যে ব্যক্তি থাকলে হবে না, প্রথমে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে ওইটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। যদি প্লুরাল থাকে তাহলে আমাদের কি করতে হবে?
দিয়ে নিতে হবে। তার মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দিয়ে নিতে হবে। তাই বস্তু হোক আর ব্যক্তি হোক, সাবজেক্ট প্লুরাল মানে দি, আর কোনো কথা নেই। সাবজেক্ট প্লুরাল মানে দি, ঠিক আছে। এবং এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামন, বলো এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামন, নোবডি, নো ওয়ান, নান, বলো এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামন, নো ওয়ান, নান, বলো এনিওয়ান আছে, এর মধ্যে আরো অনেক কিছু আছে, এনিওয়ান, এনিবডি, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে। এইগুলো থাকবে, এইগুলো থাকলে কি বসে, দে বসে। আবার এইগুলোর পরে যদি অফ দেম থাকে তাও দে বসবে, কারণ অফ দেম থাকলে এই দেন দেখে আমরা দিয়ে নেবো, আর শুধু এইগুলো থাকলেও দিয়ে নেবো। তাহলে দেন নিয়ম কিন্তু অনেক, তারপরে দিয়ে নেবো। আর অ্যান যুক্ত সাবজেক্ট থাকলেও দিয়ে নেবো। তো দেন নিয়ম আবার রিক্যাপ করো, যে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে দিয়ে নেবো, তারপরে আর কোন ক্ষেত্রে নেবো, অ্যান যুক্ত সাবজেক্ট থাকলে দিয়ে নেবো, আর এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামন, নান, তারপরে এনিবডি, এনিওয়ান, এইসব থাকলে কি দেবো, দিয়ে নেবো। আবার এইগুলোর পরে যদি অফ দেম থাকে তাও দিয়ে নেবো, ঠিক আছে। তো দেন নিয়ম ক্লিয়ার। তো মনে রাখবা, একটু দেন নিয়মটা ক্লিয়ার মনে রাখবা। দেন নিয়ম শেষ। এই নিয়ম কি, যে সাবজেক্ট সিঙ্গুলার এবং পুরুষ হয়, সিঙ্গুলার হওয়া লাগবে। অর্থাৎ আমরা দেখলাম যে বস্তু হোক আর ব্যক্তি হোক, সাবজেক্ট প্লুরাল হলে দে বসবে। তো প্রথমে যদি প্লুরাল না হয় তখন হি সিতে দেখবো যে ব্যক্তি কিনা, ব্যক্তি পুরুষ হলে হি, আর মহিলা হলে সি। এখানে উল্লেখ্য যে যদি তুমি পুরুষ আর মহিলা চিহ্নিত না করতে পারো, মানে তুমি জানোই না, বা তুমি এই যে বাক্যে বোঝাই যাচ্ছে না যে পুরুষ নাকি মহিলা, তখন হি দিবা, ঠিক আছে, হি দিবা। পুরুষ নাকি মহিলা না চিনতে পারলে হি দিবা। এবার ইট, ইট মনে রাখবা বস্তু, বস্তু সিঙ্গুলার হলে বস্তু হবে, আবার সিঙ্গুলার হওয়া লাগবে। অর্থাৎ বস্তু হয়ে যদি আমার প্লুরাল হয় তাহলে দিয়ে বসবে। আর ইট কখন বসবে, বস্তু সিঙ্গুলার হলে, অর্থাৎ বস্তু বোঝায় আবার সিঙ্গুলার হতে হবে, ইট বসবে। দেখি সাবজেক্ট সিঙ্গুলার হলে বস্তু, অর্থাৎ বস্তু হওয়া লাগবে বা সাবজেক্ট সিঙ্গুলার হওয়া লাগবে, হলে আমার ইট বসবে। আর শিশুদের যেমন দা চাইল্ড শিশু না, শিশু থাকলে ইট বসবে। যদি দা চাইল্ড থাকে তার মানে এর পরিবর্তে কি বসবে, ইট বসবে, বুঝছো, ইট বসবে। একেবারে পানি না ভাইয়া, একেবারে সহজ, তুমি জাস্ট প্র্যাকটিস করে যাবে ভাইয়ার সাথে, ঠিক আছে। তো সাবজেক্ট সিঙ্গুলার হলে বস্তু, শিশুদেরকে বস্তু। আবার মানুষ ছাড়া অন্য প্রাণী, অর্থাৎ মানুষ বাদে অন্য যেসব প্রাণী আছে প্রায় ক্ষেত্রে ইট বসে, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল, যেমন দ্য টাইগার, তখন কিন্তু তুমি ইট দিতে পারবে না, টাইগার একটা হিংস্র প্রাণী, তখন হি দিতে হবে, ঠিক আছে, হি বা সে এরকম কিছু দিতে হবে। ওটা পরে এক্সাম্পল আসলে আমি বোঝা দিবা। এবার থিং যুক্ত যে কোনো শব্দ থাকলে ইট বসে। এইটা কিন্তু আমাদের গাইডে লেখা আছে কেমন ভাবে, এনিথিং, তারপরে এভরিথিং, সামথিং, নাথিং, এরকম ভাবে দেওয়া আছে। কিন্তু আমি বিশ্লেষণ করে দেখলাম যে থিং, এগুলো লাস্টে থিং আছে, থিং যুক্ত যে কোনো সাবজেক্টের পরে আমরা সাবজেক্টের পরিবর্তে ইট নেব, বুঝছো, একেবারে সহজ। এতে তোমাদের একেবারে পানি হওয়ার কথা। তো আমরা ইফ কখন নেবো দেখলাম, তারপরে দে কখন নেবো দেখলাম। এবার ইউ কখন, যদি আমার সাবজেক্টে ইউ থাকে তাহলে ইউ নেব। আর কোনো কিছুর পরে অফ ইউ, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ওই যে টাইপের শব্দগুলো, এগুলোর পরে অফ ইউ থাকলে ই নেব, অফ আস থাকলে উই নেব, অফ দেম থাকলে দে নেব, ঠিক আছে, অফ আস থাকলে উই নেব। প্রোনাউন ইউ বসে, ঠিক আছে। আর আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম, ওয়ান এবং দেয়ার, যদি আমার সাবজেক্টে ওয়ান অথবা দেয়ার থাকে তাহলে আমার এর প্রোনাউন নেওয়া লাগবে না, এই দুটোই প্রোনাউন, ঠিক আছে। অন থাকলে অনই নেব, দেয়ার থাকলে দেয়ারই নেব, বুঝছো। এখন দেওয়া আছে দেখো, সাবজেক্টে অন থাকলে অন নিতে হবে, দেয়ার থাকলে দেয়ার নিতে হবে, বুঝছো। তো এই দুটো দেখাইছি। আর এখানে নেগেটিভ ওয়ার্ড আছে কিছু দেখে নিবা। আর আর তোমার কি আছে, এবার আমরা এক্সেপশনাল কিছু নিয়ম আছে সেগুলোতে যাই, তারপর আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো, ঠিক আছে। এক্সেপশনাল নিয়মের মধ্যে প্রথমে আমাদের বলছে স্বাধীন বাক্যের ট্যাগ করতে হবে। অর্থাৎ আমাদের যে আমরা যে ক্লজ পড়ছি, তো ক্লজের প্রিন্সিপাল ক্লজ দিয়ে ট্যাগ করতে হবে, স্বাধীন বাক্যের ট্যাগ করতে হবে। যেমন একটা উদাহরণ দিই তোমাদের, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আই উইল কাম, আই উইল কাম ইয়োর হোম, আমি তোমার বাড়িতে ইয়োর হোম,
যদি তুমি চাও তাহলে আমি তোমার বাড়িতে আসতে পারি বা আসবো। তো এই সেন্টেন্সটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ, তাই না? তো এটা ট্যাগ কিভাবে করবো? স্বাধীন বাক্যের ট্যাগ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ট্যাগ করতে হবে। তো ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, আর উইল আই উইল কাম ইয়োর হোম, আমি তোমার বাড়িতে আসবো বা যাবো। তো এই বাক্যে স্বাধীন বাক্য কোনটা আর প্রিন্সিপাল ক্লজ কোনটা? মনে রাখবা, ক্লজটা হলো তোমার প্রিন্সিপাল ক্লজের ভাবের শেষ হবে, অর্থাৎ একটা কথা বলার পরে তোমার মুখে আর কোনো প্রশ্ন থাকবে না, শ্রোতার মুখে কোনো প্রশ্ন থাকবে না। যেমন আমি যদি এখন বলি আমি বাড়ি গিয়ে এরকম বললে আমি যদি বসে থাকি, তাহলে যে শুনবে সে আমার দিকে তাকায় থাকবে যে আমি এর পরে কি বলবো। তার মানে একটা কথা শুনে বক্তার যদি এখনো কথা শুনতে মনে চাই, তাহলে বুঝতে হবে সেটা আমার অধীন বাক্য, সেটা কখনো স্বাধীন বাক্য না, অর্থাৎ সেটা সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ না। তো ক্লজ এবং ফ্রেজ এবং ক্লজের মধ্যে শ্রেণী বিভাগ এগুলোর সামনে একটা ভিডিও দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। এখন আপাতত মনে রাখবা যে একটা শর্টকাট রুল, সেটা হলো যদি এরকম কনজাংশন যুক্ত যে সেন্টেন্সের আগে কনজাংশন আছে সেই সেন্টেন্সটা আমার অধীন বাক্য, অর্থাৎ তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটা বাকি যেটা ওইটা হলো আমার প্রিন্সিপাল বাক্য, মানে স্বাধীন বাক্য। তো এই বাক্যের করতে হবে তাহলে কি, উইল নেবো, তো উইল এখানে নেগেটিভ নেই, তাহলে ওয়ন্ট নেবো, তাহলে উইল প্লাস নট নেবো। তো উইল প্লাস নট মানে কি, ওয়ন্ট নিলাম। এবার সাবজেক্ট কি, আই লিখছি, ওয়ন্ট আই। বুঝছো? একেবারে সহজ। এটা তোমাদের বেসিক নেমের মধ্যে একটা আছে, আর একটা ভার্ব সংক্ষিপ্ত আকারে নিব। তো একটু আগে দেখলাম ভার্ব আমরা সংক্ষিপ্ত আকারে নিতে হবে। যেমন ডু প্লাস নট নেওয়া যাবে না, নিতে হবে ডোন্ট। ভার্ব সংক্ষিপ্ত আকারে নেব। নিড প্লাস নট একটা গুরুত্বপূর্ণ নিয়ম দেখো, সেটা হলো যেমন দেখো আই নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন, এইটা চেক করতে হবে। আর আই আই নিড গো নাও, এই দুটো বাক্যের ট্যাগ কি হবে বলো? আই নিড গো আর আই নিড নট গো নাও, আমার এখন জানা দরকার নাই। তো কোনটা ট্যাগ কি হবে বলো? এই নিডটা ভালো করে মনে রাখবা, আমরা এই নিডটা কিন্তু একটা মডাল ভার্ব, কিন্তু নিড আবার আমার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতেও পারে। তো মনে রাখবা, নিডের পরে যদি নট থাকে, নিড নেব, আর নিড থাকলে ডোন্ট নেব। এই যে নিড প্লাস নট থাকে তাহলে নিড নেব। যদি নিডের পরে একটা নট থাকে তাহলে বুঝতে হবে নিডটা আমার মোডাল ভার্ব। নিডের পরে নট থাকলে বুঝতে হবে নিডটা আমার মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব হিসেবে যদি থাকে তাহলে নিড নেব, অর্থাৎ নিড প্লাস নট থাকলে আমরা নিড নেব। নিড নিলাম। এবার তো নিড নট আছে, তাহলে তো নট নেওয়া লাগবে না, নেগেটিভ নেওয়া লাগবে না, তো নিড নেবে, সাবজেক্ট আই, নিড আই। এর ট্যাগ কি হবে, নিড আই। কিন্তু ওর ট্যাগ কি হবে, শুধু নিড থাকলে ডোন্ট নেব, কারণ শুধু নিড মানে কি, এটা আমার মেইন ভার্ব। আর মেইন ভার্বের মধ্যে কি আছে, ভি ওয়ান আছে, এটা ভি ওয়ান। আই নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন। তো নিডটা ভি ওয়ান, তো ভি ওয়ান থাকলে কি নেব, ডু নেব। কিন্তু এখানে নেগেটিভ শব্দ আছে নাই, তাহলে নেগেটিভ শব্দ নেব, ডোন্ট নেব। এবার ডোন্ট আই। বুঝছো? সহজ। লেটাস, এই যে বাবা, এই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যে মোটেও বুঝবে না, তার জন্য কিন্তু একটা মারাত্মক নিয়ম এইটা আর এভরিবডির একটা নিয়ম, এইটা আর এভরিবডি নেওয়ার একটা নিয়ম। তো লেটস আর লেটাস থাকলে শ্যাল কোনো কথা নেই। লেটস এবং লেটাস থাকলে শ্যাল লেটাস থাকলে শ্যাল বলো, লেটাস থাকলে শ্যাল। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে উইল। এখন ইম্পারেটিভ সেন্টেন্স নিব কিভাবে, যে মেইন ভার্ব দিয়ে শুরু হবে, অর্থাৎ যে বাক্য মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেটা কি, এটা ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্যের পরিবর্তে কি, ইম্পারেটিভ বাক্য থাকলে কি নেব, উইলিও নেব। আবার ডোন্ট, যে বাক্যের প্রথমে ডোন্ট আছে কিন্তু লাস্টে আমার কোয়েশ্চেন মার্ক নেই, অর্থাৎ প্রথমে আছে ডোন্ট ডু দিস, এটা করো না। আমরা দেখছি কি ডোন্ট থাকলে লাস্টে কি বসে, এরকম একটা
প্রশ্নবোধক চিহ্ন থাকে, যদি প্রশ্নবোধক না চিহ্ন থাকে না, যদি ফুল স্টপ থাকে যদি, তাহলে তুমি উইল দিবা। তার মানে এই ডোন্ট দিয়ে তোমার নিষেধ করা হয়েছে। নিষেধ করা বোঝালে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ, প্লিজ দিয়ে রিকোয়েস্ট করা বোঝায়, রিকোয়েস্ট করা বাক্যটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। এবার লেট প্লাস মি, এবার লেট প্লাস এনিথিং, লেট প্লাস এনিথিং, কিছু লেট প্লাস যা কিছু হতে পারে, লেট প্লাস আস এবং এটা, এই দুটো বাদ দিয়ে আর যদি থাকে তাহলে উইলেও নেব। অর্থাৎ যদি কোনো বাক্যে আমরা লেট দেখি, তো লেট দেখলে দেখতে হবে লেটের লাস্টে এস আছে কিনা, লেটের পরে এস আছে কিনা, লেটের পরে যদি সরি এস না ইউএস আছে কিনা, ইউএস থাকলে শ্যাল বি, আবার লেটের পরে অ্যাপোস্ট্রফি এস আছে কিনা, এই অ্যাপোস্ট্রফি এস এবং ইউএস এই দুটো না থাকলে উইলেও আসবে, আর থাকলে শ্যাল বি। বুঝছো? সমস্যা হওয়ার কথা না কিন্তু। আর এখন একটা উত্তর দাও, লেট লেট লেটস গো আউট, চলো বাইরে থেকে ঘুরে আসি, এটা কি হবে বলো, বলো। এটা করে কমেন্ট বক্সে উত্তর দাও, ঠিক আছে? আর যারা পারবো না দেখে নাও, তোমরা উত্তর দাও, ভিডিওটা পজ করে কমেন্ট বক্সে উত্তরটা দাও। তোমরা দেখো লেটস, তোমরা দেখলাম কি লেটস, এইটা এটা থাকলে কি বসে শ্যালুই, এখানে কিছু দেখবো না শ্যালুই দেবো। এখানে বড় হাতের দিচ্ছে কিন্তু বড় হাতের দেবা না, তুমি যে লিখছে সে বড় হাতের দিচ্ছে। যাই হোক, তাহলে আমাদের ইম্পারেটিভের নিয়ম সব শেষ। আমাদের আপাতত আমাদের নেগেটিভ ইসের নিয়ম শেষ। কিন্তু একটা বিষয় এখানে তোমাদের না বললেই নয়, সেটা হলো যদি কোনোদিন সাবজেক্ট এবং ভার্ব মারামারি করে, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যদি তোমার ঝগড়া বেঁধে যায়, তখন কিন্তু অগ্রাধিকার পাবে কি পাবে? সাবজেক্ট পাবে। কারণ একটা সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট থাকে, অর্থাৎ সেন্টেন্সটা লিখতে হলে আগে আমার প্রথমেই সাবজেক্টটা লিখতে হয়। তার মানে আমরা যদি একটা সেন্টেন্স লিখি, লেখা থাকবে এখানে আছে এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, এখানে তোমরা দেখে না, এখানে দেখো এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে মারামারি লাগতেছে না। আমরা একটা কি শিখলাম যে সাহায্যকারী ভার্ব খুঁজতে হবে, তো এখানে সাহায্যকারী ভার্ব কোনটা? ওয়াজটা সাহায্যকারী ভার্ব, তাহলে ট্যাগকে কি নেব? ওয়াজ নেব। ট্যাগ কি নেব? ওয়াজ নিলাম। ট্যাগে কি নেব? ওয়াজ নিলাম। ওখানে কেউ দেখে না, তো ট্যাগে কি নেব? ওয়াজ নেছি। এবার নেগেটিভ নেই, তাহলে নেগেটিভ নেব, অজেন্ট নেব, তাই না? তারপর এভরিবডি, ভাবো যে নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, অল, সামবডি, সামন, তারপরে এনিবডি, এনিওয়ান, এসব থাকলে কি বসে? দে বসে না? দে বসে। তো এখানে অজেন্ট দে, ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু অ্যাবসলিউটলি এটা রং। কেন রং? ব্যাখ্যা দেখুন, আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যাব, অর্থাৎ একটা সাবজেক্ট এবং ভার্ব কিভাবে বসবে সেটা যে এগ্রিমেন্ট দিয়ে বা যে নিয়মে পড়ে, সেই নিয়মটা যখন আমরা পড়বো তখন ভালোভাবে জানবো যে আমরা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। এটা আমাদের এগ্রিমেন্টের একটা নিয়ম, প্লুরাল হবে। তো এখন আমরা দেখি এখানে এটা তো সাবজেক্ট আর এটা ভার্ব, তো সাবজেক্টটা কি? ওয়াজ। মনে রাখবা অধিকাংশ ভার্বের লাস্টে এস বাই এস যুক্ত থাকে, ঠিক আছে? এক্সেপশনাল শুধু এমটা তোমার এক্সেপশনাল। অধিকাংশ ভার্বের সাথে যদি এস বাই এস লাস্টে থাকে, যেমন দেখো হ্যাজের লাস্টে এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। ওয়াজের লাস্টে এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। ইজের লাস্টে এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। রিডস এস আছে, তার মানে এটা কি? সিঙ্গুলার, ঠিক আছে? রাইটস, যা কিছু লিখবো যদি ভার্বের লাস্টে এস থাকে অথবা ইএস থাকে তাহলে সেটা বুঝতে হবে সিঙ্গুলার, তার মানে অসটা আমার সিঙ্গুলার ভার্ব, এটা কি সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার। এবার দে কি সিঙ্গুলার? দে মানে তারা কি সিঙ্গুলার হতে পারে? সিঙ্গুলার মানে একজন, তারা বলতে একজনকে বোঝায়। আমরা পড়ছি না যে সিঙ্গুলার কি কি আছে? আই, তারপরে ইউ এর মধ্যে আছে কিন্তু ইউ প্লুরাল হিসেবে ধরা হয়, আই, হি, শি, ইট, এগুলো কি সিঙ্গুলার। আর প্লুরাল কোনটা? দে। আর কোনটা? ইউ প্লুরাল হয় আবার সিঙ্গুলারও হয়। যাই হোক, এই দিয়েটা কি আমার প্লুরাল, তো মিলছে দেখো তোমার প্লুরাল। এখন সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টে আমরা কি দেখলাম? সাবজেক্টে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো সাবজেক্ট ভার্ব আমার প্লুরাল আছে, আর সাবজেক্ট ভার্ব আছে সিঙ্গুলার আর সাবজেক্ট আছে প্লুরাল। তখন কি করব?
এখন বললাম না যে মারামারি যদি বাঁধে তাহলে তুমি প্রাধান্য দিবা কারে? সাবজেক্টটা দিবা। সাবজেক্ট কোনটা? এইটারে প্রাধান্য দিবা। তার মানে এ বলতেছে এই আমি আমার জায়গায় থাকবো, তুই দরকার হয় পাল্টা। এ বলতেছে যে আমি আমার জায়গায় থাকবো, তুই পাল্টা। আর ও বলতেছে না, তুই পাল্টা। তো এদের মধ্যে মারামারি লাগছে, এদের মারামারি ঠেকাবে কি? আমরাই ঠেকাবো। আমরা যারা লিখবো তারা ঠেকাবো। তো আমাদের নিয়মে বলছে যদি এরকম যদি কোনোদিন মারামারি বাঁধে তাহলে আমরা এই যে সাবজেক্ট যা বলবে তাই শুনবো। সাবজেক্ট বলতেছে কি যে তুই পাল্টা। তো ওয়াজটা যদি আমরা প্লুরাল করি তো ওয়াজের প্লুরাল কি আছে মনে করো? ওই ওই ঘরের পড়ো, এম ইজ আর একটা ঘরের, ওয়াজ ওয়্যার, ওয়াজটা সিঙ্গুলার, ওয়্যারটা প্লুরাল। তাহলে ওয়াজের পরিবর্তে ওয়্যার নেব, ঠিক আছে? ওয়্যার আজ যা আছে নেব ঠিক ওয়্যার এন্ড বি। তার মানে দেখলাম কি যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যদি আমার মারামারি বাজে তাহলে কি দেবো আমরা কি দেবো? যে ওই ভার্বটারে পাল্টাবো, সাবজেক্টে পাল্টাতে পারবো না। ঠিক সেরকম দেখো এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, সকলে উপস্থিত ছিল। তো ওয়াজ আছে, তো ওয়াজ নেওয়ার কথা, কিন্তু আমরা নিচে কি ওয়ার। কারণ কি এভরিবডি পরিবর্তে আমার দে বসে, দের সাথে ওয়াজ খালি না, তাই ওয়ার। মনে রাখবা দের সাথে কোনোদিন আওয়াজ, দের সাথে কোনোদিন সিঙ্গুলার খান না। দের সাথে সিঙ্গুলার, দের সাথে যদি ডাজ, ডাজ অথবা অথবা ওয়াজ অথবা ইজ এরকম জাতীয় কিছু থাকে তাহলে পরিবর্তন করে দেব কি, যে ডাজের পরিবর্তে ডু দেব, ওয়াজের পরিবর্তে ওয়ার দেব, ইজের পরিবর্তে আর দেব। ঠিক আছে, মনে থাকবে? তো এটা শেষ। দেখেন এভরিবডি ইজ গুড, ইজ থাকলে আর এন দিলাম। কেন দিলাম? তার কারণ হলো যে ও কখনো ইজ নিতে পারে না, ও নেবে ইজের পরিবর্তে আর নেবে। এটা মনে রাখবা যে ও ডু, ডাজ, অস, ইজ এগুলো নেবে না, ও এর পরিবর্তে এগুলো নেবে। ডাজের পরিবর্তে ডু নেবে, ওয়াজের পরিবর্তে ওয়ার নেবে, আর ইজের পরিবর্তে আর নেবে। তো এভরিওয়ার নোস ইট, এই নোস তাহলে এস আছে, তাহলে ডাজ হবে। আর এখানে দে, এভরিবডি দে, তাহলে ডাজেন্ট দে হওয়ার কথা, কিন্তু ডোন্ট দে হবে। কারণটা কি যে আমরা দের সাথে ডাজেন্ট বসাতে পারি না, তাই ডোন্ট দেবো। ঠিক আছে, এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হলো যদি আমার এরকম থাকে দা মাদার, দা, এখন বলো মাদার মানে কি? মাদার মানে মা, তাই না? তো মা হলো সিঙ্গুলার, আবার কি মহিলা, তার মানে সি বসার কথা, সি বসার কথা না? মনে রাখবা মাদার থাকলে সি বসবে। কিন্তু যদি মাদারের আগে একটা দি যুক্ত থাকে তখন এটা কিন্তু আর ই থাকে না, ওইটা যে কমন নাউন থাকে না, এখন তখন কি হয়ে যায়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ঠিক আছে, দা মাদার মানে মাতৃত্ব, মা না কিন্তু মাতৃত্ব, অর্থাৎ মায়ের যে ভালোবাসা সেটাই। মায়ের ভালোবাসা দেখা যায়। তো এই অধ্যায়ে তোমাকে শর্টকাট শেখাই দিই যে যে জিনিস তুমি দেখতে পাও না তার পরিবর্তে ইট বসবে, যে জিনিস দেখা যায় না তার পরিবর্তে কি আসবে? ইট বসবে।